বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক এবং যারা আমাকে দেখছেন ও শুনছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ উম্মে রুমান, প্রভাষক ব্যবস্থাপনা, দৌলতপুর ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো বর্তমানে সারা দেশে নারী সহিংসতা বন্ধ ও মাদক অবমুক্তকরণের জন্য একটা আন্দোলন গড়ে উঠেছে। তাই আমরা শিক্ষকরা তোমাদেরকে উদ্বুদ্ধকরণ করতে চাই যে একটি সুন্দর সমাজ ও জাতি গঠনে নারী সহিংসতা বন্ধ ও মাদক অবমুক্তকরণ করতে তোমরা আমাদেরকে সাহায্য করবে এবং আমরাও একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে সবাই মিলে অগ্রণী ভূমিকা পালন করব। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসের ধারাবাহিকতায় আমি আলোচনা করব ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য আমি 4র্থ অধ্যায় আলোচনা করেছিলাম। তো আজকে আমি 4র্থ অধ্যায় থেকেই পার্টনারশিপ ডিড বা অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি অংশীদারি ব্যবসা কাকে বলে এবং অংশীদারি ব্যবসায়ের কিছু মৌলিক উপাদান আলোচনা করেছিলাম। তাহলে দেখো শিক্ষার্থীরা, অংশীদারি চুক্তি কি বা পার্টনারশিপ ডিড কাকে বলে? অংশীদারি চুক্তি অংশীদারি চুক্তিপত্র দেখো শিক্ষার্থীরা, 2 বা ততোধিক ব্যক্তি নিজেদের সম্মতিতে তাদের মধ্যে অর্জিত মুনাফা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার নিমিত্তে যে কারবার গঠন করে তাকেই মূলত আমরা অংশীদারি কারবার বলতে পারি বা কারবার বলে থাকি। তাহলে শিক্ষার্থীরা দেখো, 1932 সালের অংশীদারি আইনের 5 ধারায় বলা হয়েছে অংশীদারি কারবার চুক্তি থেকে জন্ম লাভ করে বা চুক্তি হতে অংশীদারি কারবারের জন্ম, কোনো সামাজিক মর্যাদা বা কোনো পদমর্যাদার বলে নয়। 2 বা ততোধিক ব্যক্তি যখন স্বেচ্ছায় তাদের মধ্যে চুক্তিতে আবদ্ধ হয়ে একটা কারবার গঠন করে তাকে আমরা অংশীদারি কারবার বলি। তাহলে এই সংজ্ঞার মধ্যেই কিন্তু বলা হয়েছে 1932 সালের এই সংজ্ঞাতেই কিন্তু বলা হয়েছে যে অংশীদারি কারবারটা আসলে চুক্তি থেকে জন্ম লাভ করে, কোনো ব্যক্তি মর্যাদা বা কোনো সামাজিক মর্যাদা বা কোনো পারিবারিক অংশীদারের ভিত্তিতে কিন্তু অংশীদারি কারবার গঠিত হয় না। যখন 2 বা ততোধিক ব্যক্তি তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে একত্রিত হয়ে বিভিন্ন বিষয়ে মত আদান প্রদান করে একটা চুক্তিতে আবদ্ধ হয় বা একটা লিখিত বিষয়ের উপরে তারা একটা লিখিত নিবন্ধনের উপরে তারা এই চুক্তিটা সম্পাদন করে। এজন্য চুক্তিকে সাধারণত অংশীদারি ব্যবসায়ের গঠনতন্ত্রও বলা হয়। কেননা এই অংশীদারি চুক্তিপত্রটা লিখিত হতে হবে এবং নিবন্ধিত হতে হবে। যখন দেখা যায় যে এই অংশীদারি চুক্তিপত্রটা অলিখিত হয় তখন সেটা কোনো আইনের মর্যাদা লাভ করে না, কারণ এই অংশীদারি কারবারের চুক্তিটা এমনই একটা বিষয় যেটাকে প্রামাণ্য দলিল হিসাবে
ব্যবহৃত করা হয় বা প্রামাণ্য দলিল হিসাবে ব্যবহার করা হয়। তাহলে দেখা যায় যে শিক্ষার্থীরা, অংশীদারি কারবারের এই চুক্তি লিখিত এবং নিবন্ধিত হলে পরবর্তীতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অর্জন করতে সুবিধা হয়, বা কোনো অংশীদারদের মধ্যে কোনো ঝামেলা হলেও বা কোনো উদ্ভূত বিষয়ের সৃষ্টি হলেও সেই সমস্ত উদ্ভূত সমস্যা মোকাবেলার জন্য তখন কি করা হয়, এই চুক্তিকে ফলো করা হয়। এই চুক্তিতে যাবতীয় বিষয় উল্লেখ থাকে। অংশীদারি চুক্তিপত্রের মাধ্যমে একটা ব্যবসায়ের অংশীদারদের মধ্যে বা অংশীদারদের দায়িত্ব, অধিকার, কর্তব্য প্রত্যেকটা বিষয়ই উল্লেখ থাকে। অংশীদারি চুক্তিপত্র ছাড়া একটা অংশীদারি ব্যবসা গঠন করা যায়, কিন্তু অংশীদারি চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা গঠন করা যায় না। এই যে অংশীদারি চুক্তিপত্র এবং অংশীদারি চুক্তিপত্রটা আসলে প্রশ্ন আসতেই পারে যে অংশীদারি চুক্তিপত্রটা আসলে কি। অংশীদারদের লিখিত রূপটাই কিন্তু হচ্ছে অংশীদারি চুক্তিপত্র, আর এই চুক্তিপত্র ছাড়া অংশীদারি কারবার গঠন করা সম্ভব নয়। বিভিন্ন সময়ে অংশীদারি কারবার গঠনের ক্ষেত্রে বা অংশীদারি কারবার গঠন করার পরে বিভিন্ন ধরনের সৃষ্ট সমস্যা হয়েছে। এই সমস্যাগুলা সমাধানের একমাত্র রক্ষা কবচ কি হচ্ছে এই চুক্তিপত্র। অক্সফোর্ড বিজনেস ডিকশনারি এর ভাষায় অংশীদাররা যে পত্রে এই চুক্তি সম্পাদন করে তাকেই অংশীদারি চুক্তিপত্র বলা হয়। অধ্যাপক হ্যানসন বলেছেন যে একটি অংশীদারি কারবার গঠন করে অংশীদাররা যে পত্রের মাধ্যমে প্রত্যেক অংশীদারদের স্ব অবস্থান সুস্পষ্টভাবে উল্লেখ থাকে তাকেই অংশীদারি চুক্তিপত্র বলা হয়। সিবি গুপ্তা বলেছেন যে অংশীদারি চুক্তিপত্র হচ্ছে অংশীদারদের একটা লিখিত রূপ। তাহলে কিন্তু আমরা এই সংজ্ঞাগুলো আলোচনা বা পর্যালোচনা করলে এটুকু কিন্তু আমরা বলতে পারি বা এটুকু আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই যে অংশীদারি কারবার গঠনের ক্ষেত্রে বা অংশীদারি কারবার পরিচালনার ক্ষেত্রে এই চুক্তিপত্র অত্যাবশ্যকীয় একটা বিষয়। এই চুক্তিপত্রকে বা এই চুক্তিকে বাদ দিয়ে অংশীদারি কারবার গঠন করা সম্ভব নয়। তাকে দেখা যায় যে অংশীদারি কারবার গঠন করতে গেলে কয়েকজন ব্যক্তির সম্মিলিত মতামত লাগবে এবং সেখানে তাদের প্রত্যেকের অবস্থান বা প্রত্যেকের মূলধন সরবরাহের পরিমাণ বা কে কী দায়িত্ব পালন করে প্রত্যেকটা বিষয়, এবং এই অংশীদারি কারবারের চুক্তির ক্ষেত্রে দেখা যায় যে ভবিষ্যতে কোথায় কোথায় এই অংশীদারি কারবারের শাখা অফিস বা প্রধান অফিস গঠন করবে বা এই প্রতিষ্ঠানটা দাঁড় করাইতে গেলে কি কি উদ্দেশ্যে এই কারবারটা গঠন করা হবে প্রত্যেকটা বিষয় এই চুক্তিপত্রে কিন্তু উল্লেখ থাকে। উপসংহারে আমরা এটুকু বলতে পারি যে কোনো অংশীদারি কারবার গঠন করতে গেলে চুক্তির বিকল্প কিছু নাই বা চুক্তিকে বাদ দিয়ে অংশীদারি কারবার গঠন করা সম্ভব নয়। কাজেই এই চুক্তিটা অবশ্যই লিখিত এবং নিবন্ধিত হতে হবে। যখন এই চুক্তিপত্রটা লিখিত এবং নিবন্ধিত হবে তার আইনগত মর্যাদা অনেক বেড়ে যায়, কারণ আমরা এই চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। দেখা যায় যে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সামাজিক মর্যাদা বা পদমর্যাদার বলে কিন্তু এই অংশীদারি কারবার গঠিত হয় না। অংশীদারি কারবার গঠিত হয় এই চুক্তির ভিত্তিতে। কাজেই এটুকু কিন্তু আমরা অবশ্যই বলতে পারি যে অংশীদারি কারবার গঠনের ক্ষেত্রে অবশ্যই চুক্তি সম্পাদন করতে হবে। এই চুক্তির লিখিত রূপটাই হচ্ছে
একটা প্রামাণ্য দলিল, এবং অবশ্যই সেখানে কি করতে হবে, নিবন্ধিতও হতে হবে। অলিখিত চুক্তি করা যায়, কিন্তু অলিখিত চুক্তি কোনো বিবাদ মীমাংসার ক্ষেত্রে আমরা আইনকে বা আইনের সাহায্য নিতে পারবো না, কারণ অলিখিত চুক্তি কখনো কোনো প্রমাণ বহন করে না। শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পেরেছি যে চুক্তিপত্র বা অংশীদারি চুক্তিপত্র বা পার্টনারশিপ ডিড আসলে কি। এখন দেখো যে অংশীদারি চুক্তিপত্রের প্রয়োজনীয়তা। অংশীদারি চুক্তিপত্রের প্রয়োজনীয়তা। দেখা যায় যে এই অংশীদারি কারবার গঠনের ক্ষেত্রে অংশীদারি চুক্তিপত্রের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই চুক্তিপত্রকে বাদ দিয়ে অংশীদারি কারবার গঠন করা সম্ভব নয়। অংশীদারি কারবার গঠন করতে গেলে তার যে বিষয়গুলো অতীব গুরুত্বপূর্ণ তার ভিতরে অন্যতম হচ্ছে এই চুক্তিপত্র বা ডিড। একটা চুক্তিপত্রই পারে অংশীদারি কারবারকে সঠিকভাবে পরিচালনা করতে বা সঠিকভাবে তাদের দিক নির্দেশনা দিতে। এই অংশীদারি চুক্তিপত্রের কিছু অত্যাবশ্যকীয় প্রয়োজনীয়তা আছে, আমি দেখো লিখে দিচ্ছি। প্রথমে আছে হচ্ছে ব্যবসায়ের ভিত্তি। ব্যবসায়ের ভিত্তি, প্রামাণ্য দলিল। প্রামাণ্য দলিল, দিক নির্দেশক। দেখো অংশীদারি কারবারের ক্ষেত্রে প্রথমেই যেটা আছে হচ্ছে ব্যবসায়ের ভিত্তি। এই চুক্তিপত্রটাই কিন্তু অংশীদারি ব্যবসায়ের ভিত্তি হিসাবে কাজ করে, এবং এই চুক্তি যদি না থাকে সেই অংশীদারি কারবার গঠন করা সম্ভব নয়, এবং তার ভিতটাই শক্ত না বা তার ভিতটাই গড়ে উঠবে না। কাজেই একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা অংশীদারি কারবার গঠন করতে গেলে অবশ্যই সেখানে চুক্তি গুরুত্ব অপরিসীম, কারণ চুক্তিকে বাদ দিয়ে অংশীদারি কারবার আদৌ সম্ভব নয়। প্রামাণ্য দলিল। দেখো অংশীদারি কারবারের ক্ষেত্রে এই চুক্তিটা প্রামাণ্য দলিল হিসাবে কাজ করে। ভবিষ্যতে উদ্ভূত বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হলে এই প্রামাণ্য দলিলের মাধ্যমে সেই উদ্ভূত সমস্যাগুলোর সমাধান করা সম্ভব, এবং বিশ্বাস ভঙ্গজনিত অংশীদারদের মধ্যে যদি বিশ্বাস ভঙ্গজনিত কোনো কারণ ঘটে সেক্ষেত্রেও এই প্রামাণ্য দলিল হিসাবে কাজ করবে এই অংশীদারি কারবার, এই অংশীদারি চুক্তি। দিক নির্দেশক। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু আগে এই সংজ্ঞার মধ্যে কিন্তু বলেছিলাম যে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারি চুক্তিটা অত্যাবশ্যকীয় একটা প্রয়োজনীয় বিষয় বা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন? ভবিষ্যৎ দিক নির্দেশক বা পথ প্রদর্শক হিসাবে কাজ করে এই চুক্তিপত্র। কারণ একটা প্রতিষ্ঠান তার কিভাবে দাঁড় করাবে, তার উদ্দেশ্যগুলো কি হবে, সেখানে পরিচালক বা সেখানে অংশীদারদের দায়িত্ব কর্তব্য প্রত্যেকটা বিষয় সেখানে উল্লেখ থাকে। এজন্য ওই অংশীদারি কারবার প্রতিষ্ঠানটা কোন পথে হাঁটবে, তাকে কে দিক নির্দেশনা দিবে, কোন নির্দেশনায় এই অংশীদারি কারবারটা পরিচালিত হবে সেটা সেই চুক্তিপত্রে উল্লেখ থাকে। এজন্যই বলা হয় যে অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদারি চুক্তিপত্র একটা দিক নির্দেশক বা পথ প্রদর্শক হিসাবে কাজ করে। একটা প্রতিষ্ঠান দাঁড় করালো বা কয়েকজন মিলে যে অংশীদারি কারবারটা দাঁড় করায় সেই অংশীদারি কারবারটা আসলে কোন পথে বা কোন দিক নির্দেশনায় হাঁটবে সেটা ওই অংশীদারি কারবারের ওই চুক্তিপত্রের মাধ্যমেই এটা নির্দেশিত হয়ে থাকে। 4 নম্বরে আছে হচ্ছে
বিবাদ মীমাংসা, বিবাদ মীমাংসা, রক্ষা কবচ। 5 নম্বরে দেখো রক্ষা কবচ। 6 নম্বর আছে হচ্ছে স্থায়ী রেকর্ড। দেখো শিক্ষার্থীরা, বিবাদ মীমাংসা অংশীদারি কারবারের গঠনের পরে অংশীদারদের মধ্যে যদি কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে সেই চুক্তিপত্রের মাধ্যমে তাদের এই বিবাদকে মীমাংসা করা হয়। যদি দরকার পড়লে আইনের আশ্রয় নিতে হয় তবুও তারা আইনের আশ্রয় নেবে, বা প্রত্যেকটা উদ্ভূত যে প্রত্যেকটা সমস্যার মানে কী কী ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু এই চুক্তিপত্রে উল্লেখ থাকে। কাজেই দেখা যায় যে যে ধরনের সমস্যার সৃষ্টি হয় বা বিবাদের সৃষ্টি হয়, অংশীদারদের মধ্যে কোনো ঝামেলার সৃষ্টি হলে এই চুক্তিপত্রের মাধ্যমে সেগুলোকে নিরসন করা হয়। আরেকটা আছে হচ্ছে রক্ষা কবচ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো অংশীদারি চুক্তিপত্রটা আসলে অংশীদারি ওই ব্যবসায়ের ক্ষেত্রে একটা রক্ষা কবচ হিসাবে কাজ করে। রক্ষা কবচ তো আমরা বুঝি যেটা দিয়ে কাউকে রক্ষা করা হবে বা কাউকে বাঁচানো হবে বা বিভিন্ন সমস্যা থেকে তাকে নিরসন করা হবে, সেটাই কিন্তু আসলে রক্ষা কবচ। কবচ তো আমরা বুঝি নাকি, যে তাবিজ যাকে বলে। তো এখানে দেখা যায় যে এই চুক্তিপত্রটাই একটা তাবিজ হিসাবে কাজ করে, কিংবা ওই ব্যবসাটাকে বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন উদ্ভূত যে পরিস্থিতির সৃষ্টি হয় সেই পরিস্থিতি থেকে তাকে বের করার জন্য এটা একটা রক্ষা কবচ হিসাবে কাজ করে। আরেকটা হচ্ছে স্থায়ী রেকর্ড। অংশীদারি কারবারের ক্ষেত্রে এই চুক্তিপত্রটা একটা স্থায়ী রেকর্ড হিসাবে কাজ করে। কেননা দেখা যায় যে যখন অংশীদারি কারবার গঠন করা হয় সেখানে প্রত্যেকটা ওই অংশীদারি কারবারের প্রত্যেকটা বিষয় উল্লেখ থাকে। কেননা পরবর্তীতে যদি বিশ্বাস ভঙ্গজনিত কোনো কারণের সৃষ্টি হয় বা বিভিন্ন ধরনের সমস্যার যে সৃষ্টি হয় তখন ওই চুক্তিপত্রটা দেখলেই কিন্তু বোঝা যাবে যে ওখানে কি কি বিষয় আছে বা এই সমস্যারও সমাধান ওখানে দেয়া আছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিন্তু বুঝতে পারতেছি যে একটা অংশীদারি কারবার গঠনের ক্ষেত্রে আসলে চুক্তিটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই চুক্তির মাধ্যমেই অংশীদারি কারবার গঠিত হয় এবং এই চুক্তির মাধ্যমেই কিন্তু অংশীদারি কারবার পরিচালিত হয়। আরেকটা হচ্ছে দেখো অংশীদারিত্বের ভিত্তি সুদৃঢ় করে। 8 নম্বরে আছে হচ্ছে দেখো অংশীদারিত্বের ভিত্তি সুদৃঢ় করে। অংশীদারি কারবার গঠনের ক্ষেত্রে প্রত্যেকটা অংশীদারের একটা ভিত্তিকে তারা কি করে সুদৃঢ় অবস্থানে দাঁড় করিয়ে দেয়। যদি চুক্তি না থাকতো তাহলে দেখা যেত যে কোনো অংশীদারের যে ভিত্তি, কোনো অংশীদারের পদমর্যাদা, কোনো কিছুই কিন্তু এই অংশীদারি কারবারের ক্ষেত্রে সুদৃঢ় থাকতো না। একটা আছে হচ্ছে ক্ষমতার সীমা নির্ধারণ। ক্ষমতার সীমা নির্ধারণ। দেখো ক্ষমতার সীমা নির্ধারণ অংশীদারি কারবারের ক্ষেত্রে পরিচালকদের ক্ষমতা নির্ধারণ করা হয়। পরিচালকরা কি কি বিষয় সিদ্ধান্ত নিতে পারবে বা পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হলে বা কিভাবে এই অংশীদারি কারবারটাকে ওই সমস্যা থেকে বের করা যাবে, প্রত্যেকটা পরিচালকের বা ওই পরিচালকদের ক্ষমতা বা তাদের
এই ক্ষমতা সম্পর্কে একটা সীমা ওই চুক্তিপত্রে উল্লেখ করা থাকে। কাজেই পরিচালকরা ইচ্ছা করলে দেখা যাবে যে তারা তাদের এই সমস্যা সমাধান করতে পারবে, কিন্তু কিসের ভিত্তিতে? ওই চুক্তিপত্রের ভিত্তিতেই এই পরিচালকদেরও কিন্তু ক্ষমতার নির্ধারণ করা থাকে। একটা আছে হচ্ছে মূলধন ও মুনাফা বন্টন। দেখো, অংশীদারি কারবার গঠনের ক্ষেত্রে ওই অংশীদাররা কি পরিমাণ মূলধন সরবরাহ করবে এবং সেই কারবারের অর্জিত মুনাফা কিভাবে বন্টন করবে, এই বিষয়গুলোও কিন্তু ওই চুক্তিপত্রে উল্লেখ থাকে। কাজেই যে চুক্তিপত্রে যে এতটা গুরুত্ব বা চুক্তিপত্র ছাড়া যে অংশীদারি কারবার গঠন করা সম্ভব নয়, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। একটা আছে হচ্ছে তোমার ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধ। ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধ। এগারো নম্বর আছে হচ্ছে আইনগত মর্যাদা। দেখো, অংশীদারি কারবার প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিভাবে তারা ঋণ গ্রহণ করবে, প্রত্যেকটা বিষয় কিন্তু এই চুক্তিপত্রে উল্লেখ থাকে। আবার দেখা যায় যে যদি কোনো অংশীদার সেই কারবার প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে চায়, তাহলে সে কিসের ভিত্তিতে বা কিভাবে এই ঋণটা পরিশোধ করবে, প্রত্যেকটা বিষয় কিন্তু এই চুক্তিপত্রে উল্লেখ থাকে। তাহলে শুধু ঋণ গ্রহণ এবং ঋণ পরিশোধের বিষয়টাই কিন্তু এই চুক্তিপত্রে উল্লেখ থাকে না। আরেকটা বিষয় আছে হচ্ছে কি আইনগত মর্যাদা। অংশীদারি কারবার গঠনের ক্ষেত্রে এই চুক্তিপত্রই পারে একমাত্র তাকে আইনের মর্যাদা দিতে বা আইনগত একটা মর্যাদা দান করতে। যেখানে এই চুক্তিপত্র ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান গঠন করা সম্ভব না বা অংশীদারি, বিশেষ করে অংশীদারি কারবার প্রতিষ্ঠান গঠন করা সম্ভব নয়, সেখানেই কিন্তু এই অংশীদারি কারবার গঠনের ক্ষেত্রে চুক্তিটা অত্যাবশ্যকীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই চুক্তি আইনগত বৈধতা বা আইনগত একটা মর্যাদা তাকে দান করে। কারণ দেখা যায় যে চুক্তিটা অবশ্যই লিখিত এবং নিবন্ধিত হতে হবে। আমি একটু আগেই কিন্তু বলেছি শিক্ষার্থীরা, দেখো যে চুক্তিটা অবশ্যই লিখিত এবং নিবন্ধিত হতে হবে। অনিবন্ধিত মানে চুক্তিপত্র বা অনিবন্ধিত এই চুক্তিটা যদি মানে লিখিত এবং অনিবন্ধিত না হয়, তাহলে কখনোই কিন্তু এটা করা সম্ভব নয়। আইনগত মর্যাদা দান করে একমাত্র কিসের মাধ্যমে? এই চুক্তিপত্রের মাধ্যমে। একটা আছে হচ্ছে বিলোপ সাধন। বিলোপ সাধন। দেখো, অংশীদারি কারবার গঠিত হয় এই চুক্তির মাধ্যমে এবং বিলোপ সাধিতও হয় কিন্তু এই চুক্তির মাধ্যমে। যৌথ মূলধনী কারবার যেরকম আইনের মাধ্যমে সৃষ্টি হয় এবং আইনের মাধ্যমেই এটা বিলোপ সাধিত হয়, ঠিক অনুরূপও কিন্তু দেখা যায় যে এই অংশীদারি কারবারটাও কিন্তু এই চুক্তির মাধ্যমেই গঠিত হবে এবং চুক্তির মাধ্যমেই এই অংশীদারি কারবারের বিলোপ সাধিত হবে। অন্য কোনোভাবে এই অংশীদারি কারবার বিলোপ সাধন করা সম্ভব নয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটুকু খুবই স্পষ্টভাবে বুঝতে পেরেছি বা আমি তোমাদেরকে বুঝতে সাহায্য করেছি। তোমরা মনোযোগ দিয়ে যদি আমাদের এই ক্লাস বা আমার এই ক্লাসটা করো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পেরেছো যে
অংশীদারি কারবার গঠনের ক্ষেত্রেও যেরকম চুক্তি অত্যাবশ্যকীয় একটা বিষয় এবং এটা বিলোপ সাধনের ক্ষেত্রেও কিন্তু অত্যাবশ্যকীয় একটা বিষয় হয়ে কাজ করে। কাজেই একটা রক্ষা কবচ বা একটা স্থায়ী দলিল বা একটা প্রামাণ্য দলিল হিসাবেই কিন্তু এই চুক্তিপত্রটা কাজ করে, তাদের অগ্রণী ভূমিকা পালন করে। আসলে দেখা যায় অংশীদারি কারবারের ক্ষেত্রে চুক্তির বিকল্প কোনো কিছুই নাই। চুক্তি ছাড়া অংশীদারি কারবার গঠন করা আদৌ সম্ভব নয়। কারণ দেখা যায় যে আমি একটু আগেই বলেছি যে সামাজিক মর্যাদা বা পদমর্যাদার বলে কিন্তু এই অংশীদারি কারবার গঠন করা সম্ভব নয়। অংশীদারি কারবার গঠন করতে গেলে অবশ্যই চুক্তির দ্বারস্থ হতে হবে এবং চুক্তি নিয়েই কিন্তু অংশীদারি কারবার গঠিত হতে হবে। কাজেই দেখা যায় অংশীদারি কারবারের ক্ষেত্রে অবশ্যই এই চুক্তিটা লিখিত এবং নিবন্ধিত হতে হবে। অলিখিত কোনো চুক্তি কখনোই আইনের স্বীকৃতি বা আইনের মর্যাদা পায় না। আরেকটা বিষয় আছে হচ্ছে দেখো, তৃতীয় পক্ষের সঙ্গে সম্পর্ক নির্ধারণ। তৃতীয় পক্ষের সাথে সম্পর্ক নির্ধারণ। দেখো শিক্ষার্থীরা, এই অংশীদারি কারবার গঠনের ক্ষেত্রে অবশ্যই চুক্তির মাধ্যমে তৃতীয় পক্ষের সাথে কি সম্পর্ক হবে সেটাও কিন্তু এই চুক্তিপত্রে উল্লেখিত থাকে। তাহলে আবার দেখা যায় যে এই চুক্তিপত্র ছাড়া অংশীদার ব্যতীত ওই অংশীদারি কারবারের অংশীদার ব্যতীত তৃতীয় পক্ষের সঙ্গে যদি কোনো ঝামেলা হয় বা যদি কোনো সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রেও এই অংশীদার এই চুক্তিপত্রটাই সেই তৃতীয় পক্ষের সঙ্গে তার সেই বিবাদ বা তার সেই ঝামেলা মিটিয়ে ফেলবে। কাজে দেখা যায় একটা তৃতীয় পক্ষের সাথে কিভাবে এই সম্পর্কটা স্থাপিত হবে বা তার সম্পর্কটা কীরকম এটাও কিন্তু এই অংশীদারি কারবারই নির্ধারণ বা এই চুক্তি নির্ধারণ করে দেয়। তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পেরেছি যে অংশীদারি কারবারের ক্ষেত্রে চুক্তিটা কতটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে বা তার কতটা গুরুত্বপূর্ণতা ধরে রেখেছে। এক্ষেত্রে আমরা বলতেই পারি সবশেষে যে চুক্তি অংশীদারি কারবারের ভিত্তি এবং চুক্তি ছাড়া অংশীদারি কারবার গঠন করা সম্ভব নয়। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই বিষয়গুলো মনোযোগ দিয়ে তোমরা পড়বে, তাহলে বুঝতে পারবে যে চুক্তির ক্ষেত্রে বা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে চুক্তিটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা গুরুত্ব বহন করছে। ঠিক আছে, আমি আগামী ক্লাসে পরবর্তীতে তোমাদের অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য বা অংশীদারি ব্যবসা কত প্রকার সেগুলো নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।